এই ভিডিওতে আলোচনা করব চেঞ্জ অফ অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি বা অভিকর্ষ ত্বরণের বিভিন্ন কারণে মানের পরিবর্তন। তো এর আগের ভিডিওতে যতদূর পর্যন্ত হয়েছিল সেটা ছিল অভিকর্ষ ত্বরণ এবং মহাকর্ষ ধ্রুবকের মধ্যে সম্পর্ক, যেটা ছিল জি ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার, যেখানে জি হলো অভিকর্ষ ত্বরণ, ক্যাপিটাল জি হলো মহাকর্ষ ধ্রুবক, এম হলো পৃথিবীর ভর এবং আর হলো পৃথিবীর ব্যাসার্ধ। এবার জি যে ধ্রুবক তার মান হলো 6.67 ইন্টু 10⁻⁻11 নিউটন মিটার স্কোয়ার ইন্টু কেজি⁻⁻2। এম অর্থাৎ পৃথিবীর যেটা ভর তার মান হলো 6.0 ইন্টু 10⁻24 কেজি। সবগুলো এসে এককে লিখছি। আর পৃথিবীর ব্যাসার্ধ এর মান হলো 6.4 ইন্টু 10⁶ মিটার। এবার এই মানগুলো যদি আমি এই সমীকরণটাই বসাই, তাহলে আমি জি এর যেটা মান সেটা সমান পাবো 6.67 ইন্টু 10⁻11 ইন্টু 6.0 ইন্টু 10⁻24 বাই 6.4 ইন্টু 10⁶ এর পাওয়ারে স্কোয়ার ছিল, স্কোয়ার দিলাম। এবার এটা যদি হিসাব করা যায় তাহলে এটা হিসাব করে আসবে জি ইকুয়াল টু 9.7705। এটাকে একবারে লেখা হয় 9.8। এবার জি এর মান যে 9.8 আছে, এর মানের কিছুটা পরিবর্তন ঘটে প্রধানত তিনটা কারণে। প্রথম কারণ হলো যদি ভূপৃষ্ঠ থেকে কিছুটা উচ্চতায় যাওয়া যায়, 100 মিটার 200 মিটারে খুব বেশি প্রভাব পড়বে না, কিন্তু যদি খুব বেশি উচ্চতায় যাওয়া যায় তাহলে এর মানের পরিবর্তন পড়বে। তাহলে প্রথম যেটা অভিকর্ষ ত্বরণ আছে এর মানের পরিবর্তন হয় ভূপৃষ্ঠের বিভিন্ন উচ্চতার জন্য, দ্বিতীয় হলো ভূপৃষ্ঠ থেকে বিভিন্ন মানের গভীরতার জন্য, তৃতীয় হলো পৃথিবীর আবর্তন গতির কারণে। প্রধানত এই তিনটা কারণে অভিকর্ষ ত্বরণের মানের পার্থক্যটা হয়ে থাকে। তো আমরা প্রথমে আলোচনা করব বিভিন্ন উচ্চতায় কিভাবে অভিকর্ষ ত্বরণের মানটা পরিবর্তন হয়ে থাকে। প্রথমে ধরে নিলাম এটা হলো পৃথিবী এবং এখানে কোনো একটা বস্তু আছে আর এটা হলো পৃথিবীর কেন্দ্র। তাহলে বস্তু থেকে পৃথিবীর কেন্দ্রের দূরত্ব কোনটা হবে, যেটা পৃথিবীর ব্যাসার্ধ সেটাকে ধরলাম আমি আর। তাহলে এই ক্ষেত্রে বস্তুটা যখন পৃথিবীর ওপরে আছে বা ভূপৃষ্ঠে আছে, তখন সেক্ষেত্রে যে সমীকরণটা পাবো অভিকর্ষ ত্বরণের সেটা হলো জি ইকুয়াল টু ক্যাপিটাল জি বা মহাকর্ষ ধ্রুবক ইন্টু এম বাই আর স্কোয়ার, যেখানে আর হলো বস্তুর দূরত্ব পৃথিবীর কেন্দ্র থেকে। এবার বস্তুটা যদি কিছু পরিমাণ দূরত্ব উপরে উঠে, ধরে নিলাম এই দূরত্ব আছে, তাহলে যে অভিকর্ষ ত্বরণটা হবে সেটাকে আমি ধরে নিলাম জি ড্যাশ। জি ড্যাশ ইকুয়াল টু কি হবে, জি জি এর জি যেহেতু ধ্রুবক, এর মান কোনোদিন পরিবর্তন হবে না। এম পৃথিবীর ভর, এটারও মান পরিবর্তন হবে না, এটাও এরকম থাকলো। কিন্তু এখানে আর আর কি ছিল, বস্তুর কেন্দ্র থেকে পৃথিবীর কেন্দ্র থেকে বস্তুর দূরত্ব। কিন্তু এখানে পৃথিবীর কেন্দ্র থেকে বস্তুর দূরত্ব কত আছে, আর প্লাস এইচ। তাহলে এখানে কি লিখবো, আর প্লাস এইচ তার স্কোয়ার। এবার এই সমীকরণটা থেকে আমি কি পেতে পারি, জি এম কে যদি আমি একদিকে রাখি তাহলে এখান থেকে আমি পেতে পারি জি আর স্কোয়ার, জি আর স্কোয়ার। এবার এই সমীকরণটাই কি করব, এখানে যে জি এম আছে এই জি এমটা সমান সমান জি আর স্কোয়ার বসাবো। তাহলে জি আর স্কোয়ার বসালাম বাই আর প্লাস এইচ, তার স্কোয়ার ছিল, স্কোয়ারটাকে বসালাম। এবার কি করব, এই যে অংশটা আছে এখান থেকে জি রেখে দিলাম। এবার আর আর এই নিচের অংশটাকে আমি একবারে স্কোয়ার করে লিখলাম আর বাই আর প্লাস এইচ তার স্কোয়ার। এবার কি করব, এই আরটাকে যদি আমি আর প্লাস এইচ এর সঙ্গে যদি অবস্থানটাকে যদি পরিবর্তন করি, তাহলে এখানে 2 এর সামনে চলে আসবে -2। আর প্লাস এইচ বাই আর, এর পাওয়ারে ছিল +2, এখন হয়ে যাবে এটা -2। এবার তাহলে জি ড্যাশ ইকুয়াল টু জি, এবার এটাকে যদি আমি সাজিয়ে লিখি তাহলে আমি লিখতে পারি 1 প্লাস এইচ বাই আর টু দি পাওয়ার -2। এবার অঙ্কতে একটা পদ্ধতি আছে যেটাকে বলা হয় বাইনোমিয়াল এক্সপেনশন। পদ্ধতিটা কি, যদি 1 প্লাস
এন এ সরি 1 প্লাস এক্স এর পাওয়ারে যদি মাইনাস এন থাকে তাহলে এটা সমান সমান লেখা হয় 1 - n x। শর্ত কি? শর্ত একটাই, এখানে এক্স এর মানটাকে খুবই ছোট হতে হবে একের থেকে, তাহলে এই সমীকরণটা মানবে বাইনোমিয়াল এক্সপেনশনে। এবার এই মানটা যদি আমি এই অনুযায়ী বসাই তাহলে কি পাবো? 1 + h/r⁻² ইকুয়াল টু 1 - n এর জায়গায় কত আছে এখানে? 2, তাহলে 2 বসাবো। এক্স এর জায়গায় কত আছে এখানে? h/r, তাহলে এখানে কি বসাবো? h/r। তাহলে এই মানটা সমান সমান আমি কি লিখতে পারি? 1 - 2h/r। এটাই আমি এখানে সুন্দর করে লিখছি, জি ড্যাশ ইকুয়াল টু জি ইন্টু 1 - h/2h/r। অর্থাৎ এখানে এই সমীকরণটার মাধ্যমে দেখা যাচ্ছে যে যদি এইচ এর মান বাড়ে, তাহলে এই যে গ্র্যাভিটিটা আছে উচ্চতার জন্য, আপাত গ্র্যাভিটি বা আপাত অভিকর্ষ ত্বরণ এর মানটা কমবে। যদি এইচ বাড়ে তাহলে এই মানটা কমবে, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে কোনো একটা বস্তু যত উচ্চতায় যাবে সে বস্তুটার জন্য অভিকর্ষ ত্বরণের মান তত কমবে। এবার আলোচনা করব বিভিন্ন গভীরতায় কিভাবে অভিকর্ষ ত্বরণের পরিবর্তন হয়। তো এর জন্য আমি ধরে নিলাম এটা পৃথিবী, এখানে কোনো একটা বস্তু আছে, অর্থাৎ ভূপৃষ্ঠে কোনো একটা বস্তু আছে। তো এই সময়ে যেটা অভিকর্ষ মান হবে সেটা হবে মহাকর্ষ ধ্রুবক ইন্টু পৃথিবীর ভর বাই পৃথিবীর ব্যাসার্ধ তার স্কোয়ার। এবং এক্ষেত্রে যদি আমরা পৃথিবীর ভরকে আমরা যদি ভেঙে লিখি তাহলে ভর সমান সমান কি লিখতে পারি? ভর সমান সমান হলো আয়তন ইন্টু ঘনত্ব। আয়তন, পৃথিবী যেহেতু গোলাকার ওই জন্য পৃথিবীর আয়তনকে কি লেখা হবে? 4/3 ইন্টু পাই ইন্টু আর কিউব, অর্থাৎ ব্যাসার্ধ তার কিউব, ইন্টু ঘনত্ব। ঘনত্বটাকে আমি ধরে নিলাম যে পৃথিবীর ঘনত্ব হলো রো। এটা কি? ভর। এম সমান সমান এটা। এবার যখন বস্তুটা এইচ মিটার নিচে আসবে বা এইচ মিটার গভীরতায় আসবে, তখন এই বস্তুটার উপরে যে পৃথিবীর অভিকর্ষ ত্বরণটা কাজ করবে তার মান কমবে বা বাড়বে সেটা পরের ব্যাপার। কিন্তু বস্তুটা যদি এখানে আসে তাহলে পৃথিবীর যেটা সম্পূর্ণ পৃথিবীর যেটা ভর সেটা এই বস্তুর উপরে ক্রিয়াশীল হবে না। তাহলে পৃথিবীর কোন অংশটুকুর ভর ক্রিয়াশীল হবে? এই যে এই বস্তু বরাবর যে গোলকটা পাবো আমি, সেই গোলক বরাবর যে পৃথিবীটার ভর হবে সেই ভরটাই হবে এই বস্তুটার উপরে ক্রিয়াশীল। তাহলে যদি এইচ উচ্চতায় হয় তাহলে এই যে এই অংশটুকুর দৈর্ঘ্য কত হবে? r - h। তাহলে এখন পৃথিবীর পুরো ব্যাসার্ধটা আমরা ধরবো না, এখন আমরা পৃথিবীর ব্যাসার্ধ ধরবো r - h। এবং এক্ষেত্রে যদি আমরা ভর বের করি তাহলে m ড্যাশ ইকুয়াল টু পাবো 4/3 পাই r - h তার কিউব ইন্টু রো, যেহেতু এইচ দূরত্ব কমে গেছে তাই। এবার বস্তুটা যখন এখানে থাকবে তখন অভিকর্ষ ত্বরণটার মান যেটা হবে সেটাকে আমরা ধরলাম জি ড্যাশ। জি ড্যাশ সমান সমান কি হবে? জি ইন্টু এম ড্যাশ বাই আর। আর মানে কি? বস্তুর কেন্দ্র থেকে বস্তু থেকে পৃথিবীর কেন্দ্রের দূরত্ব। এখানে বস্তু থেকে পৃথিবীর কেন্দ্রের দূরত্ব কত? r - h। তাহলে r - h তার স্কোয়ার। এবার জি বসালাম, জি ড্যাশ বসালাম ইকুয়াল টু জি ছিল জি বসালাম। এম ড্যাশ এর মান কত? এম ড্যাশ এর মান হলো 4/3 পাই r - h তার কিউব ইন্টু রো বাই নিচে ভাগ আকারে r - h তার স্কোয়ার ছিল, স্কোয়ারটাকে বসালাম। এবার নিচে r - h স্কোয়ার আছে আর উপরে r - h কিউব আছে, যদি কাটাকাটি করি তাহলে উপরে একটা r - h থেকে যাবে। এবং এই সূত্রটা থেকে যদি আমরা এটা লিখি যে জি ইকুয়াল টু এম বাই জি আর স্কোয়ার লেখা যায়।
এবার এখানে এই সমীকরণে আমরা কি করব, জি এর মানটাই আমরা এখানে বসিয়ে দেবো। বসিয়ে কি পাবো, জি ড্যাশ ইকুয়াল টু জি এর জায়গায় কত লিখবো, জি আর স্কোয়ার বাই এম। এম এর মান কত, 4/3 ইন্টু পাই ইন্টু আর কিউব ইন্টু রো। এবার এটার মান আমরা বসালাম, জি এর মান এবার কত আছে 4/3 ইন্টু 4/3 বসালাম, পাই ছিল পাই বসালাম, আর মাইনাস এইচ বসালাম ইন্টু রো, রো বসালাম, ভাগ নিচে আর কিছু থাকলো না, নিচে আর আমরা কিছু লিখতে যাব না। এবার এখানে 4/3 কেটে গেল, পাই পাই কেটে গেল, রো রো কেটে গেল, আর স্কোয়ার আর নিচে আর কিউব, যদি আর স্কোয়ার কাটে তাহলে নিচে শুধু একটাই আর থাকবে। এবার এটাকে যদি আমরা ফ্রেশ করে লিখি তাহলে হবে জি ড্যাশ ইকুয়াল টু, ওপরে জি, ওপরে কিছু নাই, শুধু আর মাইনাস এইচ, এই যে এটা কাটেনি এটা আছে, তাহলে আর মাইনাস এইচ আমরা লিখলাম, নিচে শুধুমাত্র শুধু আরটা পড়ে আছে, নিচে আরটাকে লিখলাম। এবার জি ড্যাশ ইকুয়াল টু, এটাকে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে জি, যদি সাজিয়ে লিখি 1 মাইনাস এইচ বাই আর। এটাই হলো পৃথিবীর গভীরতা বাড়ার সঙ্গে সঙ্গে অভিকর্ষ ত্বরণের পরিবর্তনের সমীকরণ। তাহলে এখানে গভীরতা বাড়ার সময় কি হচ্ছে, যত গভীরতা বাড়ছে তত এখানে অভিকর্ষ ত্বরণের মান কমবে। তাহলে এই সমীকরণটা হলো পৃথিবীর গভীরতার সঙ্গে অভিকর্ষ ত্বরণের পরিবর্তন, আর এই সমীকরণটা ছিল পৃথিবীর উচ্চতা, ভূপৃষ্ঠ থেকে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে অভিকর্ষ ত্বরণের পরিবর্তন। এখানে শুধু এইচ আর এখানে শুধু 2h, মানে যদি একই সমান ভাবে উপরে উঠে যায় আর যদি গভীরতায় যাওয়া যায় তাহলে উপরে যাওয়ার সময় যে মানটা কমবে ততখানি মান পৃথিবীর গভীরতা যাওয়ার সঙ্গে সঙ্গে কমবে না, বেশি থাকবে। তাহলে আমরা দেখতে পেলাম যে ভূপৃষ্ঠের উচ্চতায় যাওয়া যাক অথবা গভীরতায় যাওয়া যাক, অভিকর্ষ ত্বরণের মান কমবে। এবার আমরা যদি এটা নিয়ে যদি একটা গ্রাফ আঁকি, যেখানে এক্স অক্ষ বরাবর হলো পৃথিবীর কেন্দ্র থেকে বস্তুর দূরত্ব, এটা হলো দূরত্ব, এবং ওয়াই অক্ষ বরাবর যদি আমরা অভিকর্ষ ত্বরণ অর্থাৎ জি এর গ্রাফ আঁকি তাহলে আমরা দেখতে পাবো এটা হলো মূল বিন্দু যার স্থানাঙ্ক হলো 0,0, অর্থাৎ যখন পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব 0 অর্থাৎ পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণের মানও 0। এবার পৃথিবীর কেন্দ্র থেকে যত দূরত্ব বাড়বে তত এই অভিকর্ষ ত্বরণের মানটাও বাড়বে, বাড়তে 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 সর্বোচ্চ পর্যায়ে যখন পৃথিবীর কেন্দ্র থেকে বস্তুর দূরত্ব যখন 6,400 কিলোমিটার চলে আসবে তখন এটার দূরত্ব হবে সর্বোচ্চ, এবং এর থেকে দূরত্ব যখন বাড়বে অর্থাৎ ভূপৃষ্ঠতে এসে যখন এর থেকে উচ্চতায় উঠবে তখন আবার অভিকর্ষ ত্বরণের মান কমবে। এরকম একটা গ্রাফ পাওয়া যায়। এবার আলোচনা করব পৃথিবীর অভিকর্ষ ত্বরণ আবর্তন গতির কারণে কিভাবে পরিবর্তন হয়। আবর্তন গতির জন্য অভিকর্ষ ত্বরণ অর্থাৎ জি এর পরিবর্তন। তো এটা মনে করলাম পৃথিবী, এটা হলো পৃথিবী যার কেন্দ্র হলো এটা, এবং এখানে কোন একটা বস্তু আছে। কেন্দ্রটাকে আরো স্পষ্ট করে দেওয়ার জন্য আমি নিরক্ষরেখা এবং মেরু বিন্দুগুলো যোগ করে দিলাম। এটা হলো উত্তর মেরু, এটা দক্ষিণ মেরু। এবার এখানে কোনো একটা এম ভরের বস্তু আছে, তাহলে পৃথিবী যদি স্থির থাকে তাহলে এই বস্তুটাকে পৃথিবী যে বল দিয়ে আকর্ষণ করবে সেই বল সমান সমান কি হবে, F ইকুয়াল টু এম ইন্টু জি, নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুসারে। এবার আমি ধরে নিলাম যে এই বস্তুটি যে আছে এই বস্তুটার যে কোণে আছে সেটা হলো থিটা কোণ। এবার পৃথিবী যদি ঘুরে তাহলে এই বস্তুটাও বৃত্তাকার পথ বরাবর ঘুরবে, এই বৃত্ত বরাবর বস্তুটাও ঘুরবে, এবং বৃত্ত বরাবর যদি বস্তুটা ঘুরে তাহলে বস্তুটার উপরে একটা অপকেন্দ্র বল কাজ করবে। এই অপকেন্দ্র বলের মান হবে এম ওমেগা স্কোয়ার আর,
যেখানে এম কি, এম হলো বস্তুটার ভর, ওমেগা কি, পৃথিবী যে ঘুরছে সেই ঘোরার বেগ অর্থাৎ ওমেগা হলো কৌণিক বেগ, আর কি, যে বৃত্ত বরাবর ঘুরছে সেই বৃত্তটার ব্যাসার্ধ অর্থাৎ এই যে বৃত্ত বরাবর ঘুরছে এই বৃত্তের ব্যাসার্ধটাই হলো আর। এবার যদি এটা থিটা কোণ হয় তাহলে এটাও থিটা কোণ হবে, যেহেতু দুটোই একান্তর কোণ। এবার এটা যদি পৃথিবীর ব্যাসার্ধ হয় আর, তাহলে এটাও পৃথিবীর ব্যাসার্ধ হবে আর। এবার এখান থেকে যদি আমি cos থিটা লাগাই তাহলে cos থিটা সমান সমান কি, ভূমি বাই অতিভুজ। এই কোণের সাপেক্ষে ভূমি কোণটা ছোট আর, বাই অতিভুজ কোণটা বড় আর। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, ছোট আর ইকুয়াল টু আর cos থিটা, এটা লিখতে পারি। এবং পৃথিবী ঘোরার কারণে এই যে অপকেন্দ্র বলটা আছে, এই অপকেন্দ্র বলটা এই পৃথিবী বস্তুটাকে এদিকে টানছে এবং এই অপকেন্দ্র বলের কারণে একটা বিপরীতমুখী একটা বল কাজ করবে, যার মান হবে এম ওমেগা স্কোয়ার আর cos থিটা। কেন cos থিটা, কারণ এই বরাবর যদি আমি একটা রেখা আঁকি তাহলে এটা থিটা কোণ হলে এটাও থিটা কোণ হবে, ওই জন্য এই যে বলের মানটা হবে সেই বলের মান হবে এম ওমেগা স্কোয়ার আর cos থিটা। তাহলে এখন মোট বল কত হবে, এমজি টানছে এদিকে এবং এই বলটা টানছে এদিকে, তাহলে এদিকে যে বলটা টানছে সেটা থেকে যদি ওইদিকে বলের টান বলটা বাদ দেওয়া যায় তাহলে সে পাওয়া যাবে মোট বলটা। তাহলে এমজি মাইনাস এম ওমেগা স্কোয়ার আর cos থিটা, মানে এমজি এদিকে টানার জন্য, কিন্তু এম ওমেগা স্কোয়ার আর cos থিটা পৃথিবী ঘোরার কারণে যে বলটুকু অপকেন্দ্র বল হিসাবে যাচ্ছে সেই বলটুকু। তাহলে এখান থেকে এফ সমান সমান কি লেখা যায়, এম জি ড্যাশ। কেন, কারণ বস্তুর ভর তো অপরিবর্তিত থাকবে, ইকুয়াল টু এম জি মাইনাস এম ওমেগা স্কোয়ার, আর এর মান আমরা বসালাম আর cos থিটা। এবার এখানে আর cos থিটা আর এখানে cos থিটা আগে থেকেই ছিল, তাহলে এখানে হয়ে যাবে আর cos স্কোয়ার থিটা। এবার এখানেও এম আছে, এখানেও এম, এখানেও এম, যদি আমি এম কমন নিয়ে কাটি তাহলে এম কেটে যাবে, তাহলে কি পড়ে থাকবে, জি ড্যাশ ইকুয়াল টু জি মাইনাস ওমেগা স্কোয়ার আর cos স্কোয়ার থিটা। এবার জি ড্যাশ রাখলাম, এখান থেকে যদি আমি জি কমন নিই তাহলে এখানে কিছু থাকবে না, মানে 1 থাকবে, মাইনাস এখানে জি নাই তাহলে এটাকে আমি জি দিয়ে ভাগ করে দেবো, এম ওমেগা স্কোয়ার আর cos স্কোয়ার থিটা বাই জি। এবার যদি আমি ধরি যে পৃথিবীর নিরক্ষরেখা বরাবর অভিকর্ষ ত্বরণের মান কত, তাহলে পৃথিবীর নিরক্ষ বরাবর অর্থাৎ এখানে যদি বস্তুটা থাকে তাহলে এখানে থিটা কোণের মান কত হবে, থিটা কোণের মান হবে 0। থিটা কোণের মান যদি 0 হয় তাহলে cos থিটা এর মান কত হবে 1, যেটা হলো cos থিটার সর্বোচ্চ মান। এবার এই সূত্রটা যদি আমি নিরক্ষরেখার ক্ষেত্রে বসাই তাহলে এই সূত্রটা পাবো আমি জি ড্যাশ ইকুয়াল টু জি ইন্টু 1 মাইনাস ওমেগা স্কোয়ার আর বাই জি। কেন, যেহেতু cos স্কোয়ার থিটা এর মান হবে 1। এবার যদি বস্তুটা যদি এখানে থাকে মেরুতে তাহলে থিটা এর মান কত হবে, থিটা এর মান হবে 90 ডিগ্রি এবং cos 90 ডিগ্রি এর মান কত, cos 90 ডিগ্রি এর মান হলো 0। তাহলে এই মেরুবিন্দুর জন্য যদি আমি এই অভিকর্ষ ত্বরণটা লিখি তাহলে জি ড্যাশ ইকুয়াল টু জি ইন্টু এই পুরো অংশটা 0 হয়ে যাবে এবং 1 থেকে 0 বাদ কত 1, এবং 1-এর সঙ্গে যদি জি গুণ হয় তাহলে এটাই জি থাকবে। তার মানে বোঝা গেল যে মেরুবিন্দুতে অভিকর্ষ ত্বরণের যেটা মান সেটাই হলো প্রকৃত অভিকর্ষ ত্বরণ, আর অর্থাৎ সেখানে অভিকর্ষ ত্বরণের মানটা বেশি হবে, কিন্তু নিরক্ষরেখায় পৃথিবীর আবর্তন গতির জন্য এই মানটা সব থেকে কম হবে, যার মান হলো জি ড্যাশ ইকুয়াল টু জি ইন্টু 1 মাইনাস ওমেগা স্কোয়ার আর বাই জি। এটা হলো নিরক্ষরেখার জন্য আর এটা হলো মেরুবিন্দুর জন্য।